সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর্থিক বিবরণী আমাদের টপ 10 সাজেশন, তার আজকে আমাদের নবম ক্লাস, একদম শেষের দিকে আমরা চলে আসছি। সো আজকে আমরা 9 নাম্বার আর্থিক বিবরণীটি করার চেষ্টা করব। এটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025 সমিতি এন্টারপ্রাইজের রেওয়ামিল। বরাবরের মতো প্রথমে আমাদের কাজ হচ্ছে রেওয়ামিলকে চুলচেরা বিশ্লেষণ, কোন হিসাব কোথায় যায়, কেন যায়, যাবে না, এগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে। সো উত্তোলন এবং মূলধন। মূলধন হচ্ছে আমরা জানি মালিকানা সত্ত্বের অংশ, আর উত্তোলন মূলধন থেকে বিয়োগ করতে হয়, অর্থাৎ উত্তোলন হচ্ছে একটি প্রতি বা বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। ক্রয় বিক্রয়। ক্রয় হচ্ছে একটি ব্যয় হিসাব, বিক্রয় আয় হিসাব। আচ্ছা, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাব কি? চলতি সম্পদ। প্রদেয় হিসাব কি? চলতি দায়। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা রেওয়ামিলে যে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে সেগুলো হচ্ছে পুরাতন, এবং অনাদায়ী পাওনা খরচ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটা পরিচালন ব্যয় লিখতে পারি। তো এটি হচ্ছে পরিচালন ব্যয় যাবে। আন্তঃপরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন, এটি হচ্ছে একটি প্রত্যক্ষ ব্যয়। বন্ডপত্র। বন্ডপত্র মানে কি? ঋণপত্র, দীর্ঘমেয়াদী দায়। বন্ডপত্র মানে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। ইজারা সম্পত্তি 10 বছরের জন্য। সো ইজারা সম্পত্তি 10 বছরের জন্য কত টাকা? 1.5 লক্ষ টাকা। তো ইজারা লিজ নেওয়া হয়েছে 10 বছরের জন্য, তাহলে প্রত্যেক বছর অবলোকন হবে 10 দিয়ে যদি আমরা ভাগ করি, 15,000 টাকা পরিচালন ব্যয় অবলোকন হিসেবে দেখাতে হবে। পরিচালন ব্যয় 15,000 টাকা প্রতি বছর অবলোকন হিসেবে দেখাতে হবে। সো এটি হচ্ছে একটি রেওয়ামিলের মধ্যে গুপ্ত সমন্বয়। বেতন 10 মাসে, এটি হচ্ছে রেওয়ামিলের মধ্যে গুপ্ত সমন্বয়। আমরা আয় বিবরণীতে 1 বছরের বেতন খরচ দেখাবো। তো তার মধ্যে বেতন অলরেডি পেমেন্ট করা হয়েছে 10 মাসে। 10 মাসের কত? 50,000 টাকা। তো 10 মাসের যদি 50,000 হয়, 10 দিয়ে ভাগ করি, তাহলে 1 মাসের কত হবে? 5,000 টাকা। তো 10 মাসের পেড করছে, আরো 2 মাসের পেড করতে হবে। তার মানে এখানে 10,000 টাকা কি আছে? বকেয়া আছে। 10,000 টাকা বকেয়া আছে। সো বেতন হচ্ছে ব্যয়, বকেয়া বেতন হচ্ছে কি? চলতি দায়। ব্যাংক জমা, চলতি সম্পদ। বিজ্ঞাপন হচ্ছে একটি ব্যয় হিসাব, কেমন ব্যয়? পরিচালন ব্যয়। মজুরি একটি ব্যয় হিসাব, কেমন ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য, এটি একটি ব্যয় হিসাব, প্রত্যক্ষ ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে। এই ছিল আমাদের রেওয়ামিল। এখন আমরা সমন্বয়টা দেখব। সমন্বয় বলা আছে সমাপনী মজুত পণ্যের মূল্য, অর্থাৎ সমাপনী মজুত পণ্য 48,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। কত টাকা? 48,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। যার মধ্যে 8,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য। তাহলে কত টাকা আগুনে বিনষ্ট পণ্য? 8,000 টাকা। সো সমাপনী মজুদের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য থাকলে সমাপনী মজুদ থেকে সেটা বিয়োগ করতে হবে। তাহলে 8,000 টাকা 48,000 থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। যতটুকু আগুন লাগবে সেটাই হচ্ছে মোট ক্ষতি। যা আগুন লাগবে তাই কি ক্ষতি? মোট ক্ষতি। সো 8,000 টাকা হচ্ছে মোট ক্ষতি। 8,000 টাকা কি কি করতে হবে? 8,000 টাকা হচ্ছে ক্রয় থেকে বিয়োগ করতে হবে। সো যা আগুন লাগবে তাই হচ্ছে মোট ক্ষতি, যা আগুন লাগবে তাই মোট ক্ষতি, সেটাই ক্রয় থেকে বিয়োগ করতে হবে। এবং 48,000 টাকা থেকে 8,000 টাকা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে সমাপনী মজুত পণ্য কত টাকা হবে? 40,000 টাকা হবে। ওকে। এবং এই 8,000 টাকা ক্রয় থেকে একবার বিয়োগ করতে হবে, আর একবার হচ্ছে এটি হচ্ছে অপরিচালন ব্যয় যাবে। আর একবার কোথায় যাবে? অপরিচালক ব্যয়, আগুনে বিনষ্ট পণ্য নামে। এটা আর একবার অপরিচালন ব্যয় লিখতে হবে। কেমন? বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা হিসাবভুক্ত হয়নি। বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা। দেখো, বিনামূল্যে পণ্য বিতরণ আমরা জাবেদা কি? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন একটি কেমন হিসাব? ব্যয় হিসাব। কোন পাশে আছে? ডেবিট পাশে, তার মানে বৃদ্ধি পেয়েছে। সো বিজ্ঞাপনের সাথে এটা যোগ করতে হবে। ক্রয় একটা কেমন হিসাব? ব্যয় হিসাব। ক্রয় ডেবিট দ্বারা বাড়ে, ক্রেডিট দ্বারা কমে। সো এখানে ক্রয় থেকে বিয়োগ করতে হবে। তাহলে কাজ কি? বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা বিজ্ঞাপনের সাথে যোগ, ক্রয় থেকে বিয়োগ করতে হবে।
সো আমরা বিজ্ঞাপনের সাথে দাগ দিব এবং ক্রয়ের সাথে দাগ দিব। মোট বিজ্ঞাপন 4টি আর্থিক বছরের মধ্যে অবলোকন করতে হবে। তো বিজ্ঞাপনের দুটি অংশ থাকে, একটা অবলোকন, একটা বিলম্বিত। তো 4টি আর্থিক বছর সমান অবলোকন করতে হবে। আচ্ছা, আমরা অঙ্ক করার সময়টা দেখব। বন্ডপত্রের সংস্থাপন ব্যয় 2000 টাকা মজুরির অন্তর্ভুক্ত। দেখো বন্ডপত্রের সংস্থাপন ব্যয়, দেখো বন্ডপত্রের সংস্থাপন ব্যয় বন্ডের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। সো এই 2000 টাকা, এই 2000 টাকা বন্ডের সাথে যোগ করতে হবে। মজুরির ভুলে মজুরির অন্তর্ভুক্ত আছে, সো সেটাকে কি করতে হবে, মজুরি থেকে বিয়োগ করতে হবে। তো আমরা দাগ দিব হচ্ছে বন্ডপত্র আর হচ্ছে কি বলতো মজুরি। প্রাপ্য হিসাবে 5% অনাদায়ী পাওনা সঞ্চিত রাখতে হবে। প্রাপ্য হিসাবে দেনাদারের কাছ থেকে আমরা 5% সঞ্চিতি, মানে অর্থাৎ 5% আমরা আদায় করতে পারবো না, এই মর্মে সঞ্চিতি করতে হবে। সো প্রাপ্য হিসাবের সাথে একটা দাগ আছে এবং এটি কি করতে হবে, অনাদায়ী পাওনার সাথেও কি করতে হবে, দাগ দিতে হবে, কারণ কুরিন খরচ নির্ণয় আমাদের এটি যোগ বিয়োগের প্রয়োজন আছে। এই হচ্ছে আমাদের রেয়ামিল এবং সমন্বয়ের কাজ। এখন আমরা পুরো অঙ্কটা একসাথে করার চেষ্টা করব, ক খ গ। তো সেক্ষেত্রে আমরা শুরু থেকে পড়বো একভাবে, একেবারে শুরু থেকে পড়ার সময় কোনটা কোথায় যাবে, ক খ গ একসাথে আমরা করে ফেলবো। সো প্রথমে হচ্ছে উত্তোলন ও মূলধন। আচ্ছা, আমাদের কি কি করতে বলছে? সুমিত এন্টারপ্রাইজের বিলম্বিত, এটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, এটা হবে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত, বিক্রিত পণ্যের ব্যয় কত, মোট সম্পদের পরিমাণ কত। বিক্রিত পণ্যের ব্যয় এবং কি চেয়েছে, বিক্রিত পণ্যের ব্যয় এবং হচ্ছে মোট সম্পদের পরিমাণ। সো মোট সম্পদ মানে কি, শুধু অ্যাসেট, তার মানে কি দায় এবং মালিকানা সত্ত্বের কাজ এখানে করতে বলেনি, এবং শুধু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেছে। তো শুধু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় বারবার এটা আছে, দেখো পি যোগ কে, প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ ইকুয়ালস টু বিক্রিত পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করব, সমাপনী মজুদ বিয়োগ করব, উত্তর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তো আমরা আসলে শুরু থেকে পড়ি। উত্তোলন এবং মূলধন যাবে না, কেন যাবে না, কারণ এটি হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, সো মালিকানা সত্ত্ব আমাদের করতে বলেনি। ক্রয় যাবে, কারণ আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেছে। সো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় যাবে 3,50,000 টাকা এবং ক্রয়ের সাথে দাগ আছে। ক্রয় 3,50,000 টাকা। ক্রয় কেন আমরা 1 নম্বর কলামে লিখলাম, ক্রয় কেন আমরা 1 নম্বর কলামে লিখলাম 3,50,000 এবং সমন্বয়ের কাজ আছে। 1 নম্বর কলামে লিখলাম, ক্রয়ের সাথে কি আছে, দাগ আছে, আর দাগ থাকার জন্য আমরা 1 নম্বর কলামে লিখলাম। সো ক্রয়ের সাথে কি দাগ আছে, দেখো ক্রয় থেকে বিয়োগ করতে হবে, কি বিয়োগ করতে হবে, বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা। সো বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা বিয়োগ করতে হবে 3,46,000 টাকা মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ সো ইকুয়ালস টু নিট ক্রয়। আমরা কেন প্রথমে ফাঁকা রাখলাম, কারণ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ফর্মুলা কি, পি যোগ কে, অর্থাৎ পি যোগ কে, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ ইকুয়ালস টু বিক্রিত পণ্যের ব্যয়। সো শুরুতে আমরা প্রারম্ভিক মজুদটা লিখবো, এর জন্য ফাঁকা রেখেছি। তো প্রারম্ভিক মজুদ পণ্য কত আছে, 20,000 টাকা, মানে 20,000 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য 20,000, প্রারম্ভিক মজুদ 20,000 টাকা। ওকে ওকে এরপরে হচ্ছে বিক্রয় আমাদের লাগবে না, কেন, কারণ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ বা মোট ক্ষতি পাওয়া যায়। সো এখানে মোট লাভ মোট ক্ষতি নির্ণয় করতে বলেনি, শুধু বলেছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে। আর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পি প্রারম্ভিক মজুদ পণ্য, কে কৃত পণ্যের ব্যয়, এস সমাপনী মজুদ পণ্য, পি কে যোগ করে এস বিয়োগ করলেই হবে। সো আমাদের এটা লাগবে না। প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব, দেখো আমাদের শুধু সম্পদ মোট সম্পদ নির্ণয় করতে বলেছে। সো প্রদেয় হিসাবের দরকার নাই, প্রাপ্য হিসাব যাবে।
প্রাপ্য হিসাব কত আছে? ৬২,০০০ টাকা। প্রাপ্য হিসাবের সাথে কি আছে? দাগ আছে। তো আমরা আগে প্রাপ্য হিসাবটা গ নম্বরে লিখি। আমাদের মোট সম্পদ নির্ণয় করতে বলেছে। প্রথমে চলতি সম্পদ, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কত ছিল? প্রাপ্য হিসাব হচ্ছে ৬২,০০০ টাকা, এবং এর সাথে কি বলেছে? ৫% আমাদের পাওনা সঞ্চিত রাখতে হবে। ৬২,০০০ টাকা ৫% সঞ্চিতি। ৬২,০০০ টাকা আমরা ১ নম্বর কলামে, কেন ১ নম্বর কলামে লিখলাম বলো তো? বলো। কারণ হচ্ছে প্রাপ্য হিসাবের সাথে দাগ আছে। কি দাগ আছে? প্রাপ্য হিসাবের উপরে ৫% সঞ্চিতি রাখতে হবে। ৬২,০০০ টাকা, এখানে কোনো নতুন অনাদায়ী পাওনা নাই, তাই এখান থেকে আগে অনাদায়ী পাওনা বিয়োগ করার প্রয়োজন নেই। তো সরাসরি ৫% করবো, সঞ্চিতি রাখতে হবে। সো ৫% কিভাবে করব? ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দিলে 10% এর ভ্যালু। তো 10% এর ভ্যালু কত হলো? এক ঘর ৬,২০০ টাকা। তো ৬,২০০ কে মনে মনে এবার কি করবা? অর্ধেক করবা। ৬,০০০ এর অর্ধেক কত? ৩,০০০। আর ২,০০০ এর অর্ধেক কত? ১০০। তার মানে ৩,১০০ টাকা। ৩,১০০। ৩,১০০ নাম কি? মাইনাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, মাইনাস নতুন অনাদায়ী পাওনা কি বলতো? সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এবার বলো, এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আর একবার কোথায় যাবে? পরিচালন ব্যয়ে যাবে। সো আমাদের যেহেতু পরিচালন ব্যয় নির্ণয় করতে বলেনি, সুতরাং এটার কাজ আর হচ্ছে না। ওকে, প্রদায় হিসাব যাবে না। অনাদায়ী পাওনা সঞ্চিতি এটাও যাবে না। কেন? কারণ এটা পরিচালন ব্যয়ে যায়, আর আমাদের পরিচালন ব্যয় নির্ণয় করতে বলেনি। আন্তঃপরিবহন কোথায় যায়? প্রত্যক্ষ ব্যয়। দেখো, আমি প্রত্যেকটা হিসাব যতবার বলেছি, কোনো ছাত্রছাত্রী 10টা ক্লাস যদি করে, তার আমার কথা একদম মুখস্থ হয়ে যাবে, মানে আর্থিক বিবরণী জাস্ট মুখস্থের মতো হয়ে যাবে, বারবার করতে করতে তোমার কথা শুনতে শুনতে। আমি কিন্তু এমন না শুধু যে এই অঙ্কে যতটুকু করতে হবে ততটুকু করি, প্রত্যেকটা অঙ্ক এর ইফেক্টটা কোথায় কোথায় যেতে পারে সব কিছু বলি কিন্তু। সো আন্তঃপরিবহন হচ্ছে প্রত্যক্ষ ব্যয় যাবে কত? ৫,০০০ টাকা। প্রত্যক্ষ ব্যয় হচ্ছে খ নম্বরে ৫,০০০ টাকা। আন্তঃপরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন। এরপর বন্ডপত্র দীর্ঘমেয়াদী দায়ে যাবে। সো আমাদের দায় নির্ণয় করতে বলেনি, সুতরাং এটা আসবে না, বাদ। এটা ওকে। ইজারা সম্পত্তির মধ্যে যাবে ১.৫ লক্ষ টাকা। 10 বছরের ইজারা ১.৫ লক্ষ টাকা। 10 বছরের ইজারা কত টাকা? ১.৫ লক্ষ টাকা। ১,৫০,০০০ ইজারা। আচ্ছা, বলো তো, কেউ বলতে পারবা আমি ১ নাম্বার গুলো কেন ইজারা লিখলাম? কারণ ইজারা হচ্ছে 10 বছরের জন্য। সো আমি যদি ইজারাকে 10 দিয়ে ভাগ করি 1 দিয়ে, 1 বছরে কি করতে হবে? অবলোপন করতে হবে। সো ১৫,০০০ টাকা কি করতে হবে? অবলোপন করতে হবে। ওকে। সো ১.৫ লাখ থেকে ১০,০০০ বাদ দিলে ১,৪০,০০০, ৪০ থেকে ৫,০০০ বাদ দিলে ১,৩৫,০০০ টাকা। সো ইজারা থেকে আমরা অবলোপনটা বাদ দিলাম। আর এই আরেকবার এই অবলোপনটা কোথায় যাবে? এই অবলোপনটা আরেকবার হচ্ছে পরিচালন ব্যয় যাবে। সো পরিচালন ব্যয় তো নাই, নির্ণয় করতে বলেনি, সুতরাং এটার কাজ আর হবে না। বেতন 10 মাসের বেতন কোথায় যাবে? পরিচালন ব্যয়, এটা আমাদের নির্ণয় করতে বলেনি। আর বকেয়া বেতন চলতি দায়, তো চলতি দায় আমাদের নির্ণয় করতে বলেনি, সুতরাং এটা বাদ। ব্যাংক জমা চলতি সম্পদ ৩০,০০০ টাকা। ব্যাংক জমা চলতি সম্পদ ৩০,০০০ টাকা। ৩০,০০০ টাকা ব্যাংক জমা। আচ্ছা, প্রাপ্য হিসাব থেকে এটা বিয়োগ করে আমরা বিয়োগফল লিখে নিই। ৬২ থেকে ৩,১০০, ৬২ মাইনাস ৩,১০০, ৫৮,৯০০, ৫৮,৯০০। আচ্ছা, ব্যাংক জমা ডান। বিজ্ঞাপন, সো
আমাদের ক নম্বরে বিজ্ঞাপন রিলেটেড কথা আছে 12,000 টাকা, এটা আমরা ক নম্বরে লিখবো, বিজ্ঞাপন 12,000, বিজ্ঞাপন কত টাকা 12,000, 1 নম্বর কলামে লিখলাম, কারণ বিজ্ঞাপনের সাথে কি আছে, দাগ আছে। সো বিজ্ঞাপনের সাথে দাগ থাকা মানে সমন্বয় কাজ আছে, কি কাজ আছে, বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা। এটার ফলে বিজ্ঞাপনের সাথে কি করতে হবে, 4,000 টাকা যোগ করতে হবে এবং সেটাকে 4টি আর্থিক বছরে সমানভাবে অবলোকন করতে হবে। তার সহ আমরা আগে বিজ্ঞাপনের সাথে 4,000 টাকা যোগ করি, 4,000 টাকা যোগ করি, যোগ বিনামূল্যে পণ্য বিতরণ, তাহলে মোট বিজ্ঞাপন, তাহলে মোট বিজ্ঞাপন কত টাকা, 16,000 টাকা। মোট বিজ্ঞাপন 16,000 টাকা। প্রশ্ন কি বলেছে, এটাকে 4 বছরের মধ্যে অবলোকন করতে হবে। 16,000-কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে সমানভাবে অবলোকন করে দিতে হবে। তাহলে 1 বছরে কত টাকা হয়, 1 বছরে হয় 4,000 টাকা। তার মানে 4,000, 4,000, 4,000, 4,000, 4,000, এইভাবে 4 বছরে অবলোকন করতে হবে। তাহলে এক বছর অবলোকন করতে হবে 4,000 টাকা। তো চলতি বছর অবলোকন করতে হবে 4,000, আর বিলম্বিত এই 12,000 টাকা কি বিলম্বিত থেকে যাবে। আর প্রশ্নে বলছে বিলম্বিত বিজ্ঞাপন কত, ক নাম্বারে বের করতে বলছে। তো মোট বিজ্ঞাপন কত, 16 থেকে অবলোকন, অর্থাৎ বিজ্ঞাপনের দুটি অংশ থাকে। বিজ্ঞাপনের অংশ কয়টি, দুটি অংশ, একটি হচ্ছে অবলোপন অংশ, একটি কি অবলোপন, আর একটা হচ্ছে বিবি মানে বিলম্বিত বিজ্ঞাপন অংশ। সো বিজ্ঞাপনের দুটি অংশ। তো বিজ্ঞাপন টোটাল কত টাকা, 16,000 টাকা, যার মধ্যে অবলোকন করতে হবে 1 বছরের কত, 4,000। তাহলে 16 থেকে 4 বাদ দাও, তাহলে বিলম্বিত কত, 12,000। প্রশ্নে বিলম্বিত বিজ্ঞাপন কত এটা কতে চেয়েছে, তাহলে 16,000, এটা থেকে অবলোকন হবে কত, 4,000, তাহলে থাকবে কত টাকা, বিলম্বিত 12,000। তো মাইনাস অবলোপন হচ্ছে 4,000। সো বিলম্বিত বিজ্ঞাপন কত, বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে কত, 12,000 টাকা। তো আমাদের উত্তর হচ্ছে 12,000 টাকা কয়েন। এখন এই বিলম্বিত বিজ্ঞাপনটা আরেকবার কোথায় যাবে, এটা হচ্ছে একটা ভুয়া সম্পত্তি। সো আমাদের সম্পদ যেহেতু নির্ণয় করতে বলছি, গতে যাবে, গতে এটা হচ্ছে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ। তারপর হচ্ছে অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পত্তি। অসমন্বিত ব্যয়ের মধ্যে বিলম্বিত বিজ্ঞাপন কত, 12,000 টাকা, 12,000। 3 নাম্বার ঘরে ডিরেক্ট লিখলাম, কারণ এই শিরোনামে আর কোনো সম্পদ নাই। ওকে, আমাদের ব্যাংক জমা লিখেছি, বিজ্ঞাপন লিখেছি, মজুরি কত টাকা, 10,000 টাকা। মজুরির সাথে কি আছে, দাগ আছে। মজুরিতে কি বলছে, মজুরি দেখো বন্ডের সংস্থাপন মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে, তাহলে মজুরি থেকে 2,000 টাকা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে মজুরি হচ্ছে আছে কত, 10,000, 10,000 থেকে 2,000 বিয়োগ করতে হবে। মজুরি 10,000, এটা থেকে 2,000 বিয়োগ করতে হবে। মজুরি মাইনাস সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয় মজুরি থেকে বিয়োগ করে বন্ডের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। ওকে, তাহলে 10 আর 2 কত টাকা, বিয়োগ করতে হবে। 10 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 8,000 টাকা। সো এইটা আরেকবার কোথায় যাবে, দায়ে যাবে। যেহেতু আমাদের দায় নির্ণয় করতে বলেনি, সুতরাং এটার আর কাজ হবে না। প্রারম্ভিক মজুত পণ্য আমরা লিখেছি। এবার আসলে সমন্বয়গুলো চেক করব। সমাপনী মজুত পণ্য 48,000 থেকে 8,000 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে, 40,000। আর সমাপনী মজুত পণ্য কোথায় যেতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়।
সমাপনী মজুদ, এই প্রথম ঘরে লিখবো, যেহেতু সমাপনী মজুদের সাথে দাগ আছে, মাইনাস আগুনে বিনষ্ট পণ্য কত টাকা, ৮,০০০ টাকা। তাহলে আমাদের একটা ভুল হয়েছে বলতো, কেন? ক্রয়ের সাথে কি একটা দাগ ছিল? ক্রয়ের সাথে তো দুইটা দাগ থাকার কথা। আচ্ছা, ক্রয়ের সাথে দাগ হয়তো দুইটা, কারণ সমন্বয় দুইটার সাথে সম্পর্ক ছিল, এটা আমাদের দাগ দিতে ভুল হয়েছে। দেখো, একটা হচ্ছে বিনামূল্য পণ্য বিতরণের কারণে ক্রয় থেকে বিয়োগ যাবে, আর একবার এই সমাপনী মজুদ পণ্য, যে আগুনে বিনষ্ট পণ্য, এটাও কি ক্রয় থেকে বাদ যাবে। তাহলে আমাদের যে দাগ দেওয়া ভুল হয়েছে, এই জন্য আমাদের ভুল হলো। এখানে আমি একটা দাগ দিয়েছিলাম, কিন্তু দাগ হবে কয়টা? দুইটা। তাহলে ক্রয় থেকে এটাও বাদ যাবে। ওকে, তাহলে নিট ক্রয়, যেখানে আগে লিখি, এখানে হচ্ছে তাহলে সমাপনী মজুদ পণ্য কত, 40। আর এবার একটু আমরা নিট ক্রয়টাকে একটু কারেকশন করি। এটা হচ্ছে একবার বাদ যাবে এটা, আর একবার হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য বাদ যাবে, আগুনে বিনষ্ট পণ্য বাদ যাবে ৮,০০০ টাকা। তাহলে ১২,০০০ টাকা টোটাল বাদ যাবে। ৩,৫০,০০০, ৩,৫০,০০০, ১, ২, ৩ মাইনাস ৮,০০০, ১২, ১, ২, ৩, তাহলে ৩,৩৮,০০০। ৩,৩৮,০০০ টাকা হচ্ছে নিট ক্রয়। তাহলে নিট ক্রয় হচ্ছে কত, 3,38,০০০ টাকা। ওকে, এই হচ্ছে আমাদের সমন্বয়। আর একটু চেক দিই। তাহলে সমাপনী মজুদ পণ্য আমরা লিখলাম, আর সমাপনী মজুদ আর একবার কোথায় যাবে, চলতি সম্পদে, যেহেতু সম্পদ নির্ণয় করতে বলছি 40,০০০ টাকা, চলতি সম্পদে যাবে সমাপনী মজুদ। সমাপনী মজুদ 48, আচ্ছা আমরা এখানে লিখিয়ে দিই 48,০০০ মাইনাস আগুনে বিনষ্ট পণ্য 8,০০০, তাহলে সমাপনী মজুদ কত, 40,০০০ মাইনাস আগুনে বিনষ্ট পণ্য। ওকে, আগুনে বিনষ্ট পণ্যের কাজ করলাম 8,০০০, কিন্তু 8,০০০ টাকা আর একবার কোথায় যেত, অপরিচালন ব্যয়। সো অপরিচালন ব্যয় তো নির্ণয় করতে বলেনি, যাবে না। বিনামূল্যে পণ্য বিতরণ 4,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি, বিজ্ঞাপনের সাথে যোগ, ক্রয় থেকে বিয়োগ আমরা করেছি, বিলম্বিত বিজ্ঞাপন লিখেছি, বন্ডের সংস্থাপন ব্যয়, দায় এবং মজুরির কাজ করেছি, প্রাপ্য হিসাবে 5%, হ্যাঁ প্রাপ্য হিসাব থেকে এটাও আমরা বিয়োগ করেছি। তাহলে আমাদের কাজ সম্পূর্ণ। এখন আমরা হিসাব নিকাশ করলে আমাদের অঙ্ক শেষ। আচ্ছা, ক্রয়ের উত্তর কত ছিল, 12,০০০। আমাদের উত্তর 12,০০০ মিলছে কিনা দেখি, হ্যাঁ 12,০০০ মিলেছে। এবার খ নাম্বারের উত্তর বের করতে হবে। সো এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য পির মান, আর নিট ক্রয়ের সাথে আনুষঙ্গিক খরচ যোগ করলে বিক্রয়যোগ্য বের হবে, বিক্রয়যোগ্য থেকে সমাপনী মজুদ বাদ দিতে হবে। সো বিক্রয়যোগ্য কত, 20,০০০ ক্রয়, প্রারম্ভিক মজুদ পণ্য, এরপরে নিট ক্রয় আছে 3,38,০০০, 3,38,০০০, এর সাথে সংস্থাপন ব্যয়, প্রত্যক্ষ খরচগুলো 5 আর 8, 13,০০০ টাকা। সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 71,০০০। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে কত, 71,০০০। এই 71,০০০ থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। বিক্রিত পণ্যের ব্যয় 71,০০০ মাইনাস হচ্ছে 40, তাহলে 31,০০০ টাকা। 31,০০০ টাকার নাম কি, বিক্রিত পণ্যের ব্যয়। সো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 31,000 টাকা। ওকে, আচ্ছা আমি 3,31,000, আমরা কি ভুল লিখলাম না, 3,31,000,
এখানে শুধু 71,000 হবে নাকি 3,31,000 হবে? 20,000 1 2 3 যোগ 3,38,000 3 যোগ 5 1 2 3 যোগ 8 3,71,000 শুধু 71 হয়েছে। তাহলে এখানে একটা 3 হবে, তাহলে 3,31,000। সো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 3,71,000 মাইনাস সমাপনী মজুদ 40, উত্তর হচ্ছে 3,31,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয়। তো এটা হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। এবার হচ্ছে গয়ের উত্তর। গয়ের উত্তরে প্রথমে চলতি সম্পদগুলোকে আমরা সামারাইজ করব, যোগফল করি আমরা। 58,900 যোগ 30 1 2 3 যোগ 40 1 2 3, তাহলে টোটাল চলতি সম্পদ হচ্ছে 1,28,900। এরপরে স্থায়ী সম্পদ শুধু একটাই আছে, 1,35,000। তো এটা আমরা এই কলামে লিখে নিয়ে আসবো। সো এই হলো আমাদের একটি সম্পদ, চলতি সম্পদ টোটাল, হচ্ছে টোটাল স্থায়ী সম্পদ এবং হচ্ছে টোটাল ভুয়া সম্পদ। তো তিনটা যোগ করলে মোট সম্পদ 1,28,900 যোগ 1,35,000 যোগ 12 কত হয়? প্রিয় শিক্ষার্থী, আমাদের টাইপিং মিস্টেক আছে। টাইপিং মিস্টেকটা হলো, দেখো এটা বনপত্র না, এটা হবে যন্ত্রপাতি। আমাদের এটা ভুল আছে, যন্ত্রপাতি। যন্ত্রপাতি কত টাকা? 80,000। সো যন্ত্রপাতির সাথে যে দাগ ছিল, কারণ এর সাথে সংস্থাপন ব্যয় কত টাকা ছিল? 2,000। সো এখানে 82,000 টাকা হচ্ছে স্থায়ী সম্পদে যাবে। তো আমাদের টাইপিং মিস্টেক ছিল, যন্ত্রপাতি স্থায়ী সম্পদের মধ্যে আছে। এখানে লিখি যন্ত্রপাতি। যন্ত্রপাতি কত? 80,000 যোগ সংস্থাপন ব্যয় কত? 2,000। তাহলে টোটাল কত? 82,000। এবার আসো আমরা ক্যালকুলেট, তাহলে স্থায়ী সম্পদ কত হবে? স্থায়ী সম্পদ চেঞ্জ হবে, স্থায়ী সম্পদ দুইটা যোগ করতে হবে। 1,35,000 যোগ হচ্ছে 82, 1 2 3, 2,17,000 টাকা হচ্ছে 2,17,000 টাকা। তাহলে 2,17,000 টোটাল স্থায়ী সম্পদ, 12,000 টাকা হচ্ছে ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয়, 1,28,900 হচ্ছে মোট চলতি সম্পদ। তাহলে টোটাল সম্পদ হচ্ছে 3,57,900। তাহলে আমাদের এখানে লিখব মোট সম্পদ, মোট সম্পদ 3,57,900। এই ছিল আমাদের অঙ্ক। আমাদের আর্থিক বিবরণী ধারাবাহিক ক্লাসের একদম শেষের দিক চলে আসছে। আর একটি মাত্র অঙ্ক আছে, এটি করলে আমাদের টপ 10 সিকিউ শেষ। এইচএসসি 26 ব্যাচ, এইচএসসি 27 ব্যাচ, যদি তোমরা শুধু অসংখ্য অঙ্ক না করে এই 10টা অঙ্ক, ধরো এইচএসসি 26 ব্যাচ, তারা পরীক্ষার আগে অনলি 10টা অঙ্ক একবার করে যাবা। আর যারা এইচএসসি 27 ব্যাচ, তারা এই 10টা অঙ্ক, ফার্স্ট পেপারের 10টা সাজেশন, 10 পেপারের 10টা, এই 20টা অঙ্ক যদি তুমি 5 বার 7 বার নিজে নিজে করতে পারো, বিশ্বাস করো তোমার আর অঙ্ক করার দরকার হবে না। তুমি দেখবা যে সব অঙ্ক ইনশাল্লাহ পারবা। আসসালামু আলাইকুম। তোমরা সকলে ভালো থাকবা এবং সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।